এবং ইলমা। আদনান ইলমাকে রাগানোর জন্য বলে, কিও প্রেমিক নারী, আমার প্রতি ঘৃণা কমে গেছে নাকি? ইলমা বিরক্ত হয়, তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে, এরপরে এই নাম উচ্চারণ করলে না দ্বিতীয়বারের মতো হসপিটালে অ্যাডমিট করানোর ব্যবস্থা করব। ব্রেইনলেস কোথাকার। হ্যাঁ, তোর সমান মেয়ে তুই আমাকে থ্রেট দিস? তোর মতো লাইফলেস আমি দুটো দেখিনি। এই মেলিচার বাচ্চা, তুই তো গাড়ি করবি না। মাতাল, ঠিকঠাক হেঁটেও গাড়ি অব্দি আয়। কথাটা বলে তৃপ্তিকে নিয়ে জোর কদমে হাঁটা ধরে ইলমা। নির্মার আদনানকে বলে, ওরে লাড়া দিতে যাস কেন? স্লিড তেজ বেশি। আদনানের কথা শেষ হতে নির্মাণ করুণার সুরে বলে, মেলিচার সাথে আমার প্রেমের ব্যবস্থা করে দে, প্রমিস। সব ধান্দাবাজি ছেড়ে দেব। ওয়েট, একটু পর রাস্তায় ললিতাদের দেখা পাবো, আশা করি তোর জন্য প্রেমে রাজি হয়ে যাবে। কোনো ললিতা? থার্ড জেন্ডার। স্লো হারামি। কথাটা বলে আদনানের পিঠে জোরে কিল বসায়। নির্মাণের অবস্থা দেখে আদনান হাসে। এদিকে বাসায় এসে লিভিং রুমের সোফায় বসে আদনান। ফাইজা ইসলাম আদনানের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসেন। সেটা পান করে উঠে দাঁড়ায়। ঈশিতাকে ডাক দিয়ে বলে, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। ফাইজা খাবার বেড়ে দেয়। আদনান হাত ধুয়ে খেতে বসে যায়। খুব খিদে পেয়েছিল। 4 টাকার নাস্তা তার পোষায় না। আদনান খাবার খেয়ে ওষুধ খায়। উঠে দাঁড়াতেই ফরিদা পারভিন এগিয়ে এসে আদনানের হাত ধরে, তাকে তার রুমে যেতে সাহায্য করে। আদনান রুমে এসে দরজা লক করে একটা সিগারেট ধরায়। খাটের উপর বসে পুরো সিগারেটটা শেষ করে। মাথা আর মন দুটোই হালকা লাগছে তার। হাত পায়ের ব্যথা আছে, তবে সেসব নিয়ে ভাবছে না সে। পকেট থেকে ফোন বের করতে অসংখ্য নোটিফিকেশন দেখে। ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। আদনান মেসেঞ্জারে ঢুকতে অনেকগুলো মেসেজ পায়। সেগুলো রিপ্লাই করে রিয়ানাকে কল দেয় সে। সাথে সাথে রিসিভ হতেই রিয়ানা জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? কতগুলো মেসেজ দিয়েছি। তোর বাপ তো আমায় গাড়ি চাপা মেরে দিতে চাইছে, এখন আদর দেখাও। তোর বাপের ড্রাইভার কি গাঁজা খায় নাকি? দেখে চালাতে পারে না? ভাগ্যিস অজ্ঞান হয়েছিলাম, না হলে তোর বাপ আর ড্রাইভার দুজনে এতক্ষণে ব্রিজের সাথে উল্টো ঝুলতো। রিয়ানা বিরক্তি নিয়ে বলে, তুমি তো আজকে বিয়াদবি করেছো বাবার সাথে। এই চুপ, তুই আমাকে ভদ্রতা শেখাবি নাকি? আমার বাবা জীবনেও তোমার মতো অসভ্যের সাথে আমার সম্পর্ক মানবে না। তোর কি মনে হয় তোর বাপের মানার অপেক্ষায় আজকে আমি? তোর মতো কত রিয়ানা আজাদ আদনানের ডানে বামে থাকে, এসব আমি কেয়ার করি না। আদনান, কথা উল্টাপাল্টা বলছো কিন্তু। কল রাখ। কথাটা বলে নিজেই কল কেটে দেয়। বালিশে মাথা রাখতেই কপাল টনটন করে ব্যথা আরম্ভ হয়। আদনান চুলগুলো স্লাইড করে চোখ বন্ধ করে নেয়। 3টে দিন পর আদনান ভার্সিটি এসেছে। বাসা থেকে বেরোনোর কোনো ইচ্ছে ছিল না। তাদের নতুন বাড়ির কাজ শুরু হয়েছে গত 2 দিন হলো। আদনান ভেবেছে জায়গাটা ভিজিট করে আসবে। এখন যে বিল্ডিং এ আছে সেটা ছেড়ে দিবে নতুন বাড়ির কাজ শেষ হলে। বর্তমানে যে বাড়ির কাজ চলছে সেটা শেখ পরিবারের এক প্রকার ড্রিম হাউসে বলা চলে। অনেক শৈল্পিক কারুকাজ নকশা দিয়ে তৈরি হবে রাজকীয়ভাবে। আদনান বাইক রেখে তার বন্ধু মহলের কাছে যাচ্ছিল। এমত অবস্থায় পথ আজকে দাঁড়ায় জয়, আবরণ এবং তার সাঙ্গপাঙ্গরা। আদনান আবরণের মুখশ্রী পরখ করে। পুরোটাতেই রাগ এবং হিংস্রতা সুস্পষ্ট দেখতে পায়। আবরণও রেগে যাওয়ার কারণ কিছুটা আন্দাজ করেছে আদনান, তাতেই ঠোঁট কামড়ে হেসে ওঠে। আদনানকে হাসতে দেখে আবরণের মাথায় দপ করে আগুন ধরে যায়। তেরে এসে আদনানের শার্টের কলার চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আমার জিনিসের দিকে তোর এত লালসা কেন? আদনান ক্রুর হেসে কলার ছাড়িয়ে নেয়। আবরণের কাঁধে হাত রেখে আফসোসের স্বরে বলে, জয় আবরণ, বিশ্বাস কর আমি তোর জিনিসপত্র ছুঁয়ে গেল, নজরও দিতে চাই না, কিন্তু শালার কপাল তোর পছন্দ করা সব কিছু না চাইতে আমার দুয়ারে চলে আসে। এমনিতে শাহরিয়ার আদনান শেখের মন অনেক বড়, কোনো নারীকে ফিরায় না সে। আদনানের কথার আবরণ তেরে আসে। আদনান হাত থেকে দাঁড় করায়। আবরণ তীব্র ঝাঁঝালো কণ্ঠে আওড়ায়, জেবিন রহমানের দিকে নজর দিলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। সে তো রেজিস্ট্রি করা প্রপার্টি নাকি? আমার পছন্দের নারী। তাহলে তোর নারী আমার কাছে আসে কেন? সেটা নিজেকে জিজ্ঞেস কর। আবরণের কথা আদনান বিরক্ত হয়। কণ্ঠস্বরের গম্ভীরতা টেনে জবাব দেয়, তোর পুরুষত্বে সমস্যা আছে, সেজন্য মেয়ে মানুষ হাতছাড়া হয়ে যায়। আসল পুরুষ হ,
দেখবি জেবিন কেন, জেবিনের মাও তোর কাছে। আবরণ হাত উঠাতেই আদনান তার গলা চেপে ধরে, রক্তচক্ষু করে চোখ রাঙিয়ে বলে, ভুলেও না, তোর কোনো বাপকে আমি ভয় পাই না, সেখানে তুই তো নিতান্ত পিঁপড়ে মাত্র। আরো দুজন ছেলে আদনানকে টানতে থাকে ছাড়ানোর জন্য। আদনান তবুও আবরণকে ছাড়ে না। তাদের হাতাহাতি দেখে বাকিরাও এগিয়ে আসে। আসে নির্মাণ এবং সেজা। আদনানকে টেনে সাইডে নিয়ে আসে। আবরণ কাশতে থাকে। পানি এগিয়ে দিতে সেটা পান করে হুঙ্কার ছেড়ে বলে, এসবের জন্য একদিন তোকে চরম মূল্য দিতে হবে। সময় সব বলে দিবে, মাইন্ড ইট। কথাটা বলে সে চলে যায়। আদনান এখনো রেগে আছে। নির্মাণ জিজ্ঞেস করে, কি হয়েছে? তার শিকার আমার খাঁচায় এসেছিল, সেজন্য রেগে আছে। আদনানের কথায় সেজান জবাব দেয়, জেবিন রহমান। আদনান মাথা নাড়ায়। নির্মাণ ফোন বের করে গ্যালারি থেকে কিছু পিকচার্স আদনানের সামনে ধরে। আদনান সেসব ছবির দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, এই ছবি আবার আমাকে দেখাচ্ছিস কেন? রিয়ানা দেখেনি? জানি না। আদনানের সোজা সাপটা জবাবে নির্মাণ আওড়ায়, ক্লাবে তোর আর জেবিনের ছবি, বসন্ত বরণে তোর আর জেবিনের ছবি। সবাই এখন স্পেশাল মিডিয়ার ঘুরপাক খাচ্ছে। সবাই ধরে নিয়েছে রিয়ানার সাথে ব্রেকআপ হয়ে জেবিনের সাথে আসিস। সর, আমি গেলাম। রিয়ানা আসলে বলিস এসব কিছু না, নর্মাল পিকচার্স। বেশি করলে বলে দিস আদনান রিলেশন রাখে না। কোথায় যাচ্ছিস তুই? সেজানের কথায় আদনান জবাব দেয়, বাড়ির কাজ চলছে, সেটাই দেখতে যাব। কথাটা বলেই আদনান এক মুহূর্ত সময় ব্যয় করেনি। বাইকে উঠে পুনরায় রওনা হয় সেই নতুন বাড়ির কাজ দেখার উদ্দেশ্যে। বাইক চালানোর সাথে আশেপাশেও নজর রাখছে আদনান। সামনে 3টে মেয়ে হেঁটে যাচ্ছে, খুব সম্ভবত কলেজের স্টুডেন্ট হবে। আদনান বাইকের স্পিড কিছুটা কমিয়ে আনে। মেয়েগুলোর পাশাপাশি আসতে বাঁকা হেসে বলে, সুন্দরীরা কোথায় যাচ্ছে? মেয়েগুলো জবাব দেয় না, শুধু আদনানের মুখ পানে তাকিয়ে রয়। আদনান শেষ বাজাতে বাজাতে বাইক নিয়ে সামনে এগোয়। 12টার দিকে কলেজ থেকে এসেছে তৃপ্তি এবং এলমা। প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকায় তাড়াতাড়ি এসেছে দুজন। তৃপ্তির চোখে মুখে রাগের রেশ উপচে পড়ছে। এলমা নিজেও জানে না তৃপ্তি কেন রেগে আছে। 2-3টা কথা হয়েছে, তাতেও তেরা জবাব দিয়েছে। সেজন্য এলমার সাহস হয়নি কিছু বলার। তৃপ্তি বাসায় এসে নিজের রুমে চলে যায়। অনেক কষ্টে রাগ সংবরণ করেছে সে। লম্বা সামান নিয়ে তৈরি হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য বাইরে আসতেই দেখে আদনান চেয়ারে বসে খাবার খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। আদনানকে দেখে তৃপ্তির মাথায় দপ করে আগুন ধরে যায়, রাগ উঠে যায়। আদনানের খাওয়া অর্ধের দিতে তৃপ্তি আদনানকে জিজ্ঞেস করে, আজকে রাস্তায় মেয়ে দেখে শীষ বাজিয়েছো কেন? আদনান চকিত তাকায়। তৃপ্তির কথায় বিরক্ত হয়। ফোন অফ করে পাশে রেখে জবাব দেয়, এসব খবর তোকে কে বললো? আমার প্রশ্নের জবাব পাইনি। কণ্ঠস্বর রুক্ষ শোনায়। আদনান মেজাজ হারায়। সে কোনো উত্তর দিতেই বাধ্য নয়। সেটা মনে হয় তৃপ্তি ভুলে গেছে। আদনানের চুপ থাকা দেখে তৃপ্তি মৃদু চিৎকার করে বলে, আল্লাহ তোমাকে কি মাটি দিয়ে বানিয়েছে? সেটা তোর জানতে হবে না। আমার সম্পর্কে বেশি পাকনামি করতে আসবি আর ঠাঁটিয়ে দুটো মেরে বসিয়ে দেব। ওদের কথার আওয়াজে ইলমা, ফরিদা, পারভিন এবং ফাইজা আসে। ইলমা তৃপ্তির পাশে এসে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কি হয়েছে? তার কথার কোনো রেসপন্স দেয়নি তৃপ্তি। তৃপ্তি তীব্র আক্রোশ নিয়ে আদনানকে বলে, তোমার পার্সোনালিটি থেকে রাস্তার কুকুরের পার্সোনালিটি অনেক সুন্দর। ব্যাস হয়ে গেল। আদনান বসা থেকে খাবারের প্লেট ছুঁড়ে মারে তৃপ্তির দিকে, কিন্তু সেটা তৃপ্তির গায়ে নয়, ইলমার গায়ে গিয়ে পড়ে। মুহূর্তেই মেজাজ হারায় ইলমা। ভাতের প্লেটটা হাতে নিয়ে পুনরায় আদনানের দিকে ছুঁড়ে মারলে সেটা গিয়ে বাড়ি খায় আদনানের কপালে। তীব্র যন্ত্রণায় আদনান কপালে হাত রাখে। মুহূর্তেই মাথাটা ঝিম ধরে যায়। আদনান নড়াচড়া করছে না। বাকিরা হতভম্ব হয়ে গেছে মুহূর্তেই ঘটে যাওয়া ঘটনায়। কেউই বুঝতে পারেনি আসলে এত কিছু ঘটে গেল। ফরিদা পারভিন নাতের দিকে এগিয়ে যায়, আর্তনাদ করে বলেন, আমার দাদির কপালটা শেষ করে দিতে যেরা, তবু জ্বালায় আর ভালো লাগে না। তৃপ্তি চুপ। ফাইজা কিছু বলতে গিয়েও বলতে পারেনি। এলমার রাগে শরীর কাঁপছে রীতিমতো। রেগে চিৎকার করে বলে, এবার শুধু কপাল, এরপর হাত ও গলায় ঝুলানো থাকতে পারে। 1 দিন 2 দিন 3 নাম্বার দিনে রিপিট খাও, ফালতু কোথাকার। তোর মুখটাও দেখতে চাই না আমি। কথাটা বলে নিজের রুমে চলে যায় ইলমা।
তৃপ্তি তাকে ডাকে, সেসব কানেও তোলেনি এলমা। আদনান মুহূর্তে চুপসে গেছে। এলমার কথার ভাঁজে কথা বলেনি, চিৎকার করেনি, উত্তর দেয়নি। এলমা যা বলেছে শুধু শুনেছে আদনান। তৃপ্তিও সেখান থেকে চলে যায়। কিছু বলার মতো বাক্য নেই তার কাছে। আদনান যে মেয়ে তিনটাকে দেখে শীষ বাজিয়েছিল, সুন্দরী বলেছিল, সেই মেয়েগুলো তৃপ্তির গ্রুপের। আদনানকে বেশ ভালো করে চেনে তারা। কলেজে গিয়ে দুদণ্ড দেরি করেনি, কথাগুলো তৃপ্তির কানে তুলে দেয়, সেই সাথে কথাগুলো কোথাও শুনিয়ে দিয়েছে মেয়েগুলো। তৃপ্তির হৃদয় আহত। বাইরে গেলে আদনানকে নিয়ে টুকটাক কথা শোনা লাগে। আদনান কি বেশিরভাগ কলেজের মেয়েগুলোকে চোখে দেখে? একটু লাজ লজ্জা, ন্যূনতম জ্ঞান নেই? তার বোনও সেই কলেজে পড়াশোনা করে। কবে জানি কলেজের ম্যামকে ফ্রিজিং করে বসে কে জানে। তৃপ্তির মাঝে মধ্যে মন চায় আদনানের মাথাটা ফাটিয়ে দিতে, যেটা ইলমা করে দেখিয়েছে। মাথা না ফাটালেও কপাল কাঁপিয়ে দিয়েছে, সাথে আদনানের হৃৎপিণ্ডও অল্প স্বল্প কাঁপিয়েছে। ফরিদা পারবেন ফ্রিজ থেকে আইস এনে আদনানের কপালে ঠেলে দেন, মাথার হাত বুলিয়ে দিয়ে বলেন, নাতি জীবনের রং এখনো দেখো না, বাপের হোটেলে খাও তো দুনিয়া টের পাওনি, দায়িত্ব কাঁধে নাও, কারণ মায়ের জরা বাস্তবতার দেহ। এত রাগ থাকবো না। তৃপ্তি যে কইলো কারে দেখা শেষবার হইছ, এখন যদি তৃপ্তির দেখা কোনো স্যারা শেষবাদায় ভাই হইয়া তুমি কি করবা? আজের রাগ কিন্তু সাংঘাতিক, লাড়া দিও না। আদনান কোনো কথা বলেনি, উঠে হাত ধুয়ে রুমে চলে যায়। কপালে ওষুধ ঢেলে শুয়ে পড়ে চুপচাপ। মাথা ব্যথায় চোখ খুলতেও কষ্ট হচ্ছে তার। কিন্তু আদনানের আজ কি হলো? কোনো কথার কোনো জবাব দিল না। মেরিজা তাকে কতগুলো কথা শোনালো, পাল্টা জবাব দেয়নি আদনান। দাদিন তাকে এতগুলো কথা বললো, তাতেও বিরক্ত ভাব দেখায়নি সে। নিজের কাজকর্মে নিজেই অবাক হয় আদনান। এদিকে গোধূলির শেষ লগ্ন, আকাশে অন্ধকার নেমে রাতের জানান দিতে বেশি দেরি নেই। ইলমা তৃপ্তির ছাদে বসে আড্ডা দিচ্ছে 3 তলা এবং 4 তলার মেয়েদের সাথে। তাদের আবার বেশ ভাব আছে, মাঝে মধ্যে আড্ডা দেওয়া হয় ছাদে এসে। তারা সংখ্যায় 5 জন। তাদের মাঝে সবচেয়ে বড় হলো অবন্তী মেয়েটা, যে 3 তলার ভাড়াটেয়া। তবে শেখ পরিবারের সাথে নিবিড় সম্পর্ক আছে। তার মূল কারণ অবন্তীর বাবা এবং তারেক মাহমুদ শেখ, তারা হলো ভালো বন্ধু। আরও 2টো মেয়ে আছে, তাজবিয়া এবং শিমুল। তারা 3 জন আমার তৃপ্তি এবং ইলমা 2-1 বছরের সিনিয়র। বয়সের দিক দিয়ে সবার ছোট ইলমা। বিল্ডিংয়ে ছোট ছোট বাচ্চারা ছাদে দৌড়াদৌড়ি করছে, এক প্রকার হইচই অবস্থা। বেঞ্চের উপর বসে তারা 5 জন কথা বলছে। সবাই নিজেদের কলেজ এবং ভার্সিটি লাইফের অভিজ্ঞতা বলছে। কেমন কাটছে দিনকাল। এর মাঝে তাজবিয়া বলে ওঠে, এই মেলা হচ্ছে, তোমরা যাবা? বাকিরা তাকায় তাজবিয়ার দিকে। তৃপ্তি জবাব দেয়, বাবাকে বলবো, সময় হবে না তার, আমাকে আর ইলমাকে একা ছাড়বে না। তৃপ্তির কথায় শিমুল জবাব দেয়, তাহলে আদনানকে বলো। আদনানের কথা উঠতে ইলমা মৃদু কেসে ওঠে। তৃপ্তি জবাব দেয়, ওর এসবে আগ্রহ নেই। যাওয়া লাগবে না। ইলমার কথায় অবন্তী জবাব দেয়, আরে আঙ্কেলকে বলো, না হলে আদনানকে রাজি করাও, সমস্যা কোথায়? অবন্তীর কথায় তৃপ্তি জবাব দেয়, আচ্ছা দেখি, লাট সাহেব রাজি হবে বলে মনে হয় না। আমার বিশ্বাস রাজি হবে, শত হোক বোনের আবদার ফেলতে পারবে না। অবন্তীর আশ্বাস দেওয়া কথায় তৃপ্তি খানিক হাসে। তখন শিমুল অবন্তীকে বলে ওঠে, অবন্তী আপু, তোমার বিয়ে শাদীর দাওয়াত পাচ্ছি কবে? ভাইয়ার খবর কি? শিমুলের কথায় অবন্তী মৃদু হাসে। লাজুক দেখায় তার সেই হাসি। তৃপ্তি সে লাজুক হাসি দেখে আওড়ায়, খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাচ্ছি বুঝি? ওদের দুষ্টুমিতে অবন্তী জবাব দেয়, ইনশাল্লাহ এই মাসেই হয়তো বিয়ে হবে আমাদের। তোমাদের ভাইয়া চাকরি জয়েন করেছে 6 মাস হলো, একটু সময়ের ব্যাপার আছে না? ওয়াও, কংগ্রাচুলেশনস আপু, তোমাদের দুজনকে বিয়ের সাজে পাশাপাশি দেখার অপেক্ষায় আছি। ইলমার কথায় অবন্তী ইলমার কাঁধে হাত রেখে বলে, পড়াশোনা করো মনোযোগ দিয়ে, এরপর আঙ্কেলকে বলবো তোমার জন্য রাজপুত্র এনে দিতে। ছাদে এসেছে আদনান। অবন্তীর বলা শেষ কথাটুকু তার কানে বেজেছে। মুহূর্তেই বিরক্ত নিয়ে বলে, সদরঘাটের প্রেমিক নারী আমার কপাল ফাটিয়ে এখন বসে বসে রাজপুত্র নিয়ে পরিকল্পনা। তস্ত্র পায়ে ছাদের একপাশে গিয়ে দাঁড়ায় আদনান। কিছুটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে। মাথার ব্যথা কিছুটা কমলেও পুরোপুরি কমেনি। তার জীবনে এমন মার কেউ দিয়েছিল বলে মনে হয় না।
কত বড় সাহস হলে সোজা শক্ত প্লেট তার নরম কপাল বরাবর ছুঁড়ে মেরেছে। ইলমার সাহসের কথা ভেবে আদনান অবাক না হয়ে পারে না। যে দুঃসাহস এখন অবধি কেউ দেখাতে পারেনি সেটা ইলমা করে দেখিয়েছে। ভাবতেই নাক মুখ কুচকায় আদনান। পরক্ষণে ভাবে, যদি মেয়েগুলো মনে করে আদনান তাদের দেখার জন্য এসেছে। না ভেবে আদনান ফোন স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ে। তার ইনবক্সে থাকা কিছু নারীদের জানিয়েছে সে অসুস্থ। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নারীদের যত্ন এবং ভালোবাসা মেশানো আফসোস দেখবে। ইলমা আদনানকে দেখে বিরক্ত হয়, চায় না এই মুখটা দেখতে, তাও আশেপাশে ঘেঁষতে থাকে। যেহেতু আজান পড়ে যাবে সেজন্য ইলমা উঠে দাঁড়ায়, তৃপ্তির দিকে তাকিয়ে বলে, চল ভেতরে যাই, আজান পড়ে যাবে। বাকিরা বিদায় জানিয়ে যে যার বাসায় চলে যায়। তৃপ্তি এবং ইলমা চারতলায় সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খারাপ। তৃপ্তি তাড়াতাড়ি হেঁটেই ভেতরে চলে গেছে। ইলমা ধীরে ধীরে এগোচ্ছে, অল্পতেই হাঁপিয়ে গেছে সে। তিনতলায় আসতেই পেছনে দিয়ে কারোর পায়ের ধ্বনি কানে আসতে ইলমা বুঝে আদনান আসছে তার পেছন দিয়ে। সেজন্য মাথার ঘোমটা আরেকটু টেনে দ্রুত পা ফেলে নিচে নামতে থাকে। দোতলায় সিঁড়ির কাছে আসতে আচমকা পা বেঁকে বসে পড়ে ইলমা। হুট করে এমন হাওয়াতে নিজেই অবাক হয়ে যায়। পা মচকে গেছে ভেবে চিন্তিত হয় পড়ে। উঠে দাঁড়াতে গেলে অনুভব করে ব্যথা পেয়েছে। আদনান ইলমার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়। সিঁড়িতে বসে আছে ইলমা, দেখেই বিরক্ত হয় আদনান। ইলমাকে পাশ কাটিয়ে চলে আসে সে। কোনো রকম উঠে দাঁড়ায় ইলমা। আদনানের পেছন পেছন মেইন দরজার সামনে আসে। আদনান খেয়াল করেনি ইলমা যে তার পেছনে। দরজা খুলে ভেতরে গিয়ে পুনরায় দরজা লাগিয়ে দেয়, যার ফলস্বরূপ দরজার সাথে ইলমার মাথা বাড়ি খেয়েছে জোরে সোরে। তীব্র শক্তি দিয়ে দরজা জোরে বাড়ি দিতেই আদনান তাড়াতাড়ি দরজা খোলে। ইলমা খ্যাপা বাঘিনীর মতো তাকিয়ে আছে। আদনান সেই চাহনি দেখে আরও বিরক্ত হয়। তখন ইলমা আঙুল নাচিয়ে বলে, চোখে পকেটে রেখে হাঁটো, ফালতু একটা। দিলে তো মাথাটা ফাটিয়ে, এখন আবার সংসেজে দরজার সামনে দাঁড়িয়ে আছো। ইলমার কথা আদনান দ্বিগুণ তেজ দেখিয়ে বলে, এই মেলিচা, বেশি বেড়ে গেছিস তুই, নাটকবাজ কোথাকার। ইলমা পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। ফ্রিজ থেকে বরফ এনে সোফায় বসতেই পেছন থেকে ইনান মাহমুদ আসেন। বাবাকে দেখে ইলমা অপ্রস্তুত হয়ে পড়ে। কপালে বরফ ডলতে গিয়ে ডলেনি। ইনান মাহমুদকে দেখে আদনান রুমের দিকে চলে যায়। ইলমাকে দেখে ইনান মাহমুদ জিজ্ঞেস করেন, কপালে কি আছে? দরজার সাথে বাড়ি খেয়েছি। ইলমার কথায় ইনান মাহমুদ খুশি হননি, পুনরায় জিজ্ঞেস করেন, সত্যি কথা বলো। ইলমা চুপসে যায়। এখন সত্যিটা বললে আবার তুলকালাম বাঁধবে। এদিকে মেয়েকে চুপ থাকতে দেখে ইনান মাহমুদ কিছুটা রেগে বলেন, কথা বলছো না কেন? ওই আদনান ভাই আমাকে না দেখে দরজা লাগিয়েছে, পেছনে ছিলাম তাই বাড়ি খেয়েছি। ইনান মাহমুদ আদনানকে ডাক দেন। তারপর 3টা ডাক দেওয়ার পর আদনান লিভিং রুমে আসে। ইনান মাহমুদের সাথে তার তেমন ভাব নেই, বলা যায় অনেকটা দূরত্ব আছে। আদনানের উচ্ছৃঙ্খল চলাফেরা, অভদ্রতা, বেয়াদবির জন্য ইনান মাহমুদ তাকে পছন্দ করেন না, তেমন কথাও বলেন না। অন্যদিকে ইলমার গায়ে একটা ফুলের টোকাও তিনি সহ্য করতে পারেন না। তার মেয়ে তার চোখের মধ্যমণি, সেজন্য মাঝে মধ্যে আদনান বিরক্ত হয় ইনান মাহমুদের ওপর। একবারে আদর উতলে পড়ে মেয়ের জন্য। মাঝে মধ্যে তো মুখের ওপর বলতে মন চায়, এত ভালোবাসা তো সৎমা এনে দিলে কেন? ইলমার সাথে তো কম খারাপ আচরণ করেনি আপনার পত্নী, তখন এসব আদর কোথায় ছিল? কিন্তু এসব বললে তাকেই বকা খেতে হবে, সেজন্য নিজেও দূরত্ব বজায় রাখে। আদনান ইলমার দিকে এক নজর তাকায়। ইনান মাহমুদ আদনানকে শাসিয়ে বলে, তুমি বড় হয়ে কাণ্ডজ্ঞানহীন কাজ করো কিভাবে? দেখলে তো ও মাথা ব্যথা করতে পেরেছে। আমার মাথার পেছনে দুটো চোখ থাকা আবশ্যক ছিল। দুটো চোখ থাকলে তো আপনার আদরের কন্যাকে দেখতে পেতাম, দরজাটাও লাগাতাম না। কথা ভদ্রভাবে বলা যায় না? দিন দিন বেশি মাত্রার বেয়াদব হচ্ছ তুমি। আপনার কথার ধরন অনুযায়ী আমার থেকে এর চেয়ে ভদ্র আচরণ আশা করছেন কিভাবে? ফরিদা পারভিন সব বাকিরাও আসে লিভিং রুমে। ফাইজা ইনান মাহমুদকে থামিয়ে বলে, ফাইজার কথা আদনান বেশি বিরক্ত হয়। তার পক্ষে কথা বলে তার পছন্দ না ফাইজাকে, এক বিন্দুও না। তার কাছে অসহ্য মহিলা একটা মনে হয়। ফরিদা পারভিন সবার উদ্দেশ্যে বলেন, এই ছোটখাটো ব্যাপারে কি ঝামেলা করা লাগে নাকি? তোরে এক কপরে কেউ যুদ্ধ করতে থাকবি, যুদ্ধ। আদনান প্রস্থান করে। তারেক মাহমুদ ইনান শেখকে বলেন, আদনানকে কিছুই বলে লাভ নেই, বেয়াদব একটা।
ইলমা রুমে চলে আসে। বাকিরাও যে যার মতো রুমে যায়। ইনান শেখ রুমে এসে বসতেই ফাইজা এসে তাকে বাঘিনীর মতো ধরে। দরজা লক করে বলেন, ইলমাকে এত মাথায় তোলার কি আছে? দোষ ওর কম ছিল নাকি? আমার ছেলেকে তো অত আদর করো না তুমি? এই সরো, তোমার এইসব কথাবার্তা শোনার জন্য বসে নেই আমি। আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছে যে একে সহ্য করতে পারো না তুমি? সহ্যের কথা উঠছে কেন? ওর অন্যায় তুমি চোখে দেখো না? ফাইজা, আর একটা কথাও না। যদি বলো তাহলে রুম থেকে বেরিয়ে যাও। আমার সমস্যা ঠিক এই জায়গায়। ইলমা তোমার জীবনের সব। আমি আর হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।